আমি ইয়াশিকা আর আপনারা শুনছেন স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক কমেন্ট করে দেবেন, আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তোমাকে পেতে চাই, সিজন 2, পর্ব 2। সবাই রেডি হয়ে লবিতে মিট করলো। রিমা ঈশাকে দেখে বলল, উফ কি লাগছে মাইরি তোকে, ক্রাশ খেয়ে যাচ্ছি পুরো। ঈশা, আবার ভাট বকা শুরু হলো তোর। ততক্ষণে পীযূষ চলে এলো। পীযূষকে দেখে রিমা হাঁ করে তাকিয়ে রইল। পীযূষ একটা আকাশি কালারের ব্লেজার এবং প্যান্ট পরেছিল, হাতে একটা দামি ঘড়ি। এক কথায় অসাম লাগছিল। ঈশা, ওরকম ক্যাবলার মতো হাঁ করে তাকিয়ে থাকিস না, মুখে মশা ঢুকে যাবে, বন্ধ কর মুখ। পীযূষ, চলো সবাই রেডি তো? গাড়ি চলে এসেছে। নিকিতা সবার জন্য আলাদা আলাদা গাড়ি পাঠিয়েছে। নিকিতার এখানে একটা গেস্ট হাউস আছে, ওখানেই আমাদের পার্টিটা হচ্ছে আজকে। পীযূষ, রিমা আর ঈশা একটা গাড়িতে বেরিয়ে গেল। বাকিরা যে যার মতো অন্যান্য গাড়িতে উঠে পড়ল। রিসর্টের সামনে গাড়ি দাঁড়ালো। একটা বিশাল বড় বাড়ি, সাদা রঙের, চারিদিকে আলো দিয়ে সাজানো। বাড়ির সামনে একটা ফাউন্টেন, রাস্তার দুই ধারে ছোট ছোট সারি সারি গাছ, একটা বিশাল বড় অ্যাকোরিয়াম, তাতে রং বেরঙের মাছ। পাশে সুসজ্জিত বাগানি আয়োজন হয়েছিল পার্টি। একজন ডিজে আনা হয়েছে, নাইট ক্লাবের মতো লাইটিংও করা হয়েছে, একদম পরিপাটি করে সাজানো। ঈশা ভেতরে ঢুকে ওয়াশরুমে গেল। পীযূষ বলল, ওয়াশরুম নিকিতা ম্যামের রুমের ভিতরে আছে, আর নিচে যে ওয়াশরুমটা আছে সেটা ছেলেরা ব্যবহার করছে, তাই তোমাকে কষ্ট করে একটু উপরে যেতে হবে। দুতলায় উঠে দেখলো অনেকগুলো রুম, সবকটা লক করা। একটা রুমের দরজা খোলা, আলো জ্বলছে। ঈশা ভাবলো ওটাই নিকিতার রুম হবে হয়তো। রুমের ভেতরে ঢুকে দেখলো কেউ নেই। ওয়াশরুমের ডোরটা খুলতে গিয়ে দেখলো ভিতর থেকে লক। তো ঈশা অপেক্ষা না করে চলে আসলো। সিঁড়ি দিয়ে নিচে নামছে, নিচের দিকে তাকাতে দেখলো নিকিতা দাঁড়িয়ে আছে স্যুট বুটে। নিকিতার চোখ গিয়ে পড়লো ঈশার দিকে। ঈশা নামছে ধীরে ধীরে। অপূর্ব লাগছে ঈশাকে। একটা রেড কালারের ওয়ান পিস পরেছে। ঈশা সেই লম্বা কোমর অবধি চুলগুলো ছেড়েই রেখেছে। গলায় একটা স্টোনের নেকলেস, কানে ঝোলা দুটো স্টোনের দুল, হাতে ঘড়ি, রেড কালারের হাই হিল, চোখে মাস্কারা, আইলাইনার। চোখের মনিটা অন্যরকম লাগছে, একদম নীল নীল। চোখ দুটো নিকিতাকে ভীষণ আকর্ষণ করছে। ঈশার কাছে আসতে নিকিতা বুঝলো লেন্স পরেছে ব্লু রঙের। হাতে একটা রেড কালারের গুচ্চির ব্যাগ। নিকিতা মুখ ফসকে বলেই দিল, ঈশা তোমাকে ভীষণ হট লাগছে এই ড্রেসে। ঈশা খানিকটা অবাক হয়ে ভুরু কুচকিয়ে তাকালো নিকিতার দিকে। নিকিতা মুচকি হাসলো। ও বলে রাখি, 12 বছর আগে বিজয়ার দিন রাতে ঘটে যাওয়া ঘটনার পর থেকে ঈশা আর টমবয় হয়ে থাকে না। ছোট ছোট চুলগুলো কোমর অবধি বড় করেছে। এখন সেই R15 গ্যারেজে, তাতে মরচে পড়েছে। সেই গুন্ডা গুন্ডা ভাবটাও নেই ঈশার মধ্যে। নিকিতা, তা উপর থেকে নামলে? ঈশা, ওয়াশরুমে গেছিলাম, বাট দেখলাম ভিতর থেকে বন্ধ, তো চলে এলাম। মনে হয় কেউ ভিতরে রয়েছে। ডেকেছিলাম কিন্তু সে শুনতে পাইনি। নিকিতা, ও তাহলে নন্দিনী গেছে হয়তো ওয়াশরুমে। ঈশা, নন্দিনী কে? নিকিতা, আমার ওয়াইফ। ঈশা, ও আচ্ছা। ঈশা, রিমা, পীযূষ এবং নিকিতা দাঁড়িয়ে কথাবার্তা বলছিল গার্ডেনের একটা সাইডে দাঁড়িয়ে। ঈশা পেছন ঘুরেই দাঁড়িয়েছিল। তখন নিকিতা একটু উৎসাহিত কণ্ঠে বলে উঠল, আরে ওই তো নন্দিনী এসে গেছে। ঈশা পেছন ঘুরে তাকাতেই দেখলো ওদের বয়সী একটা মেয়ে সাদা কালারের গাউন পরে এদিকেই আসছে। কিন্তু ওই মেয়েটির পেছন থেকে আরেকটি মেয়ে সাদা গাউন পরে এদিকেই আসছে, আর সেটা আর কেউ ছিল না, সেটা ছিল মিস ঐশী রায়। ঈশার বড় ঝটকাটা তখন লাগলো। ঐশীও ঈশাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছিল।
ঐশীর মুখের হাসিটা এক ঝটকায় বিলীন হয়ে গেছিল এবং ঈশাও পুরো পাথর হয়ে গেছিল। ঈশা আর ঐশীর ধ্যান ভঙ্গ করতে নিকিতা বলে উঠল, আরে তুমি যে, আসো আসো। ঐশী নিকিতার পাশে এসে দাঁড়ায়। ঈশার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। ঈশার মাথা ঘুরে পড়ে গেল। রিমা আর নিকিতা দুজন মিলে ঈশাকে ধরে রুমে নিয়ে গেল, গিয়ে শুয়ে দিল ওকে। সবাই পার্টি অ্যাটেন্ড করতে গেছিল। ঈশার কাছে শুধু নিকিতা বসেছিল। ঈশা হালকা হালকা জ্ঞান ফিরতে ঐশী ঐশী করে বিড়বিড় করতে লাগলো। নিকিতা ঠান্ডা জল এনে পরম যত্নে চোখ মুখ মুছিয়ে দিচ্ছে। ঈশার মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। ঈশার বিড়বিড় করা বুঝতে পেরে কান পেতে শুনতে যায় যে ঈশা ঠিক কি বলতে চাইছে। ঈশার একদম মুখের কাছে চলে যাওয়ার ফলে ঈশা ওকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে, ঐশী তুমি এসেছো, তুমি খুব 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 বাজে। তুমি আমাকে ছেড়ে কি করে চলে গেছিলে? কেন গেছিলে? আমাকে বলার প্রয়োজনও করনি। তোমাকে কত খুঁজেছি জানো? তোমাকে আর কোথাও যেতে দেব না। তুমি শুধু আমার, আর কারণ নয়। নিকিতা একটা উচ্চ কণ্ঠে বলল, ঈশা ঈশা কি করছো? আমি নিকিতা। আরে চোখ খোলো। কে ঐশী? আমি নিকিতা, ভালো করে দেখো। ঈশা চোখ খুলে দেখে, সত্যি তো, এটা নিকিতা। একটু চারিদিকে ভালো করে দেখে নেয় ঈশা, বুঝতে পারে ও নিকিতা রুমে রয়েছে। নিকিতা বলল, তোমার শরীর এখন কেমন আছে? ঠিক লাগছে এখন একটু? হঠাৎ করে কি হয়ে গেছিল তোমার? ঈশা, ও কিছু না, মাঝে মাঝে এরকম হতে থাকে আমার। নিকিতা, এসব হওয়া তো ভালো নয়, কিন্তু যদি কোনো অসুবিধা না থাকে তাহলে কি জানতে পারি তোমার আসলে সমস্যাটা কি? চাইলে বলতে পারো, বন্ধু ভেবে শেয়ার করলে মনটা হালকা হবে। ঈশা কিছুটা এড়িয়ে গিয়ে বলল, না ও কিছু না, বাদ দাও ওসব। আচ্ছা, ওই সাদা গাউন পরা মেয়েটা কে ছিল? নিকিতা, আরে তোমাকে তখন বললাম না ওর নাম নন্দিনী, আমার ওয়াইফ। কিন্তু কেন? কিছু কি হয়েছে? কিছু বলেছে নন্দিনী তোমাকে? ঈশা অট্ট হাসি হেসে বলল, আমি ওকে চিনি নাকি যে ও আমাকে কিছু বলবে? আমি তো চিনিই না ওকে। নিজে অশ্রু অনেক কষ্টে চেপে রেখে কথাগুলো বলল, আমি আজকে গাড়ি নিয়ে আসিনি। আমাকে যদি তুমি বাড়ি দিয়ে আসো তো ভালো হয়। অনেকদিন বাবা মাকে দেখিনি, একটু মা বাবার কাছে যাব। নিকিতা, আচ্ছা দাঁড়াও, আমি গাড়ি বের করছি, তুমি আস্তে আস্তে চলো আমার সাথে, আমি তোমায় পৌঁছিয়ে দিচ্ছি। ঈশা, ধন্যবাদ। নিকিতা গাড়ি বের করে ঈশাকে বাড়ি ছাড়তে গেল। নিকিতা, আচ্ছা তোমার বাড়ির ঠিকানাটা? ঈশা, কলেজ স্ট্রিট। নিকিতা, ওকে। আচ্ছা, তুমি অজ্ঞান অবস্থায় কারোর একটা নাম বিড়বিড় করছিলে, ঐশী, যত সম্ভব। ঐশীটাকে জানতে পারি? ঈশা, জানার মতো কিছু নেই, আর ওই নামের কাউকে চিনি না আমি। অজ্ঞান অবস্থায় কোনোভাবে ভুল বলে ফেলেছি হয়তো। নিকিতা ব্যাপারটা হজম হলো না, কিন্তু থাক, তুমি যখন বলতে চাইছো না তাহলে ছেড়ে দাও। কলেজ স্ট্রিটের মোড়ে এসে গেছি, এবার বলো কোন দিকে? ঈশা, বাদিকে টার্ন করে দিন, আরেকটা লেফট টার্ন, দেন 3 নম্বর বাড়িটা আমার। সেই মতো নিকিতা ঈশাকে বাড়ি পৌঁছে দিল। ঈশা ধন্যবাদ বলে গাড়ি থেকে নামতে যাবে, সেই সময় বলল, তুমি অজ্ঞান অবস্থায় আমায় জড়িয়ে ধরেছিলে, সেটা মনে আছে তোমার? বাই দ্য ওয়ে, তোমার বডি স্মেলটা খুব সুন্দর, আই লাইক ইট। ঈশা অস্বস্তি বোধ করে কিছু না বলে গাড়ি থেকে নেমে গাড়ির ডোরটা ধরাম করে বন্ধ করে হন করে বাড়ির গেটের দিকে চলে গেল। যেন মনে হচ্ছিল সব রাগ ঈশা ওই গাড়ির দরজাটার উপরেই দেখিয়ে দিল। ঈশা দরজায় দাঁড়িয়ে কলিং বেল বাজাতে মিস্টার অখিলবাবু সিঁড়ি দিয়ে নামতে নামতে বললেন, এত রাতে আবার কে এলো? তখন ঘড়িতে প্রায় 2টো। মিস্টার সেন দরজা খুলে দেখেন ঈশা দাঁড়িয়ে আছে। ঈশাকে দেখে অবাক হয়ে বলেন, ওমা তুই এত রাতে কোথা থেকে? কবে এলি? কখন এলি? আমাদের কিছু জানাসনি কেন? আয় মা, ভেতরে আয়। মিস্টার সেন ঈশাকে নিয়ে ভিতরে গেলেন। ড্রয়িং রুমে গিয়ে ঈশা একটু বসলো। মিস্টার সেন রাগিনী দেবীকে চেঁচিয়ে ডাকলেন, বললেন, আরে দেখো কে এসেছে, নিচে নামো তাড়াতাড়ি। রাগিনী দেবী, এই রাতে আবার কে এসেছে? এত রাতে কে আসে লোকের বাড়িতে? মিস্টার সেন, আরে নামো না নিচে, ভুলভাল না বকে। রাগিনী দেবী সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে দেখলেন সোফায় ঈশা বসে আছে। উনি তাড়াতাড়ি করে নিচে নেমে ঈশাকে বুকে জড়িয়ে ধরলেন। মা তুই এসেছিস? এই 10 বছর পর তোকে দেখলাম।
তোকে এমন কেন দেখাচ্ছে? মুখটা শুকনো, কিছু খাসনি মনে হচ্ছে। বিধ্বস্ত লাগছে কেন তোকে এত? কি হয়েছে? ঈশা: কিছু হয়নি মা, ভালো লাগছে না শরীরটা আমার। অনেকটা জার্নি করে এসেছি, কিছু খাইনি। কিছু খেতে দাও, ঘুম পাচ্ছে খুব। রাগিনী দেবী বললেন। দাঁড়া দাঁড়া, তোর জন্য এক্ষুনি খাবার আনছি। রাগিনী দেবী কিচেনে গিয়ে ভাত, ডাল, তরকারি এনে নিজের হাতে ঈশাকে খাইয়ে দিলেন। 10 বছর পর মেয়ে বাড়িতে ফিরেছে। মায়ের মন ভীষণই আকুলিত মেয়েকে কাছে পেয়ে। মিস্টার সেন: কিন্তু তুই তো কোনোদিন ফিরবি না বলেছিলি এখানে, তাহলে এত বছর পর ফিরলি যে? রাগিনী দেবী: ছাড়ো না, এটা ওর নিজের বাড়ি। ওর যখন ইচ্ছা হবে তখন আসবে। কাল কথা হবে এসব নিয়ে, আজ ওর রেস্ট নেই। যা মা, চেঞ্জ করে শুয়ে পড়। ঈশা: মা, আজকে তুমি আমার সাথে শোবে মা? আজ বড় একা লাগছে নিজেকে, শরীরটাও ভালো লাগছে না। একটু মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে মা? রাগিনী দেবী ঈশার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, হ্যাঁ মা, কেন দেব না। চল, আজকে তোকে আমি ছোটবেলার মতো করে ঘুম পাড়িয়ে দেব, গান শুনিয়ে আর মাথায় হাত বুলিয়ে। দুজনে চলে গেলেন ওপরে শোবার ঘরে। ঈশা রাগিনী দেবীকে জড়িয়ে শুয়ে পড়ল। উনি ঈশার মাথায় হাত বোলাতে বোলাতে গান ধরলেন, আর ঈশা মায়ের কোলে একটু শান্তি অনুভব করে দু চোখের পাতা বন্ধ করল আর মায়ের গাওয়া গান মন দিয়ে শুনতে লাগলো। পরের দিন সকালে উঠে রাগিনী দেবী দেখেন পাশে ঈশা নেই। সারা বাড়ি খুঁজেও ঈশাকে পেলেন না। উনি তড়িঘড়ি করে ফোনটা নিয়ে ঈশাকে ফোন করলেন। ঈশা তখন ইনস্টিটিউটের গার্ডেনে ঘুরছিল। পাশে গঙ্গা বয়ে যাচ্ছে, আর সকালের শান্ত পরিবেশে পাখিদের কলরব আর শান্ত শীতল বাতাসে ঈশার একটু ভালো লাগছে। প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে দুহাত ছাড়িয়ে। কাল রাতে যে দমবন্ধ ভাবটা লাগছিল সেটা একটু হলেও কমলো। তখন ঈশার ফোনটা বেজে উঠল। ঈশা: হ্যাঁ বলো। রাগিনী দেবী: তুই এই 7 সকালে কোথায় গেছিস না বলে? আমার কত চিন্তা হচ্ছিল জানিস, বলে যেতে হয়তো নাকি? ঈশা: তুমি ঘুমাচ্ছিলে বলে আর ডাকিনি, আমি একটু সাইটে এসেছি, কাজ কতদূর কি হলো দেখতে। রাগিনী দেবী: এটা কোনো কথা হলো? কাল তোর অত শরীর খারাপ ছিল আর সকালে কিছু না খেয়েই বেরিয়ে গেছিস। ঈশা: চিন্তা করো না মা, আমি খেয়ে নিয়েছি। রাগিনী দেবী: আচ্ছা, কখন ফিরবি? ঈশা: আজকে এখানেই থেকে যাব, কাজ আছে অনেক। তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি। কালকে সকালে বাড়ি যাব। আর হ্যাঁ, আমাদের বস নিকিতা এবং আর একজন যাবেন কাল। আমাদের বাড়িতেই লাঞ্চ এবং ডিনারটা করে নেবে। তুমি খাওয়া দাওয়ার আয়োজন করে রেখো। পেছন থেকে নিকিতা বলল, কি ম্যাডাম, কার সাথে কথা হচ্ছে? বয়ফ্রেন্ড নাকি? ঈশা: আমি ফোনটা রাখছি, তোমায় পরে ফোন করছি। নিকিতা: তো কার সাথে কথা বলছিলেন জানতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? ঈশা: ফোনে কথা বললেই কি সেটা বয়ফ্রেন্ড হতে হবে? অন্য কেউ হতে পারে না নাকি? নিকিতা: না, সেরকম করে বলিনি। ঈশা: মা ফোন করেছিল, কখন বাড়ি ফিরবো জিজ্ঞাসা করছিল। ও হ্যাঁ, মিস নিকিতা, আপনার নিমন্ত্রণ রইল কালকে আমাদের বাড়িতে। আপনি এবং আপনার ওয়াইফ চলে আসবেন সকাল সকাল। আপনাকে আমার বাড়ির অ্যাড্রেস মেসেজ করে দেব। নিকিতা: সে ঠিক আছে, কিন্তু হঠাৎ নিমন্ত্রণ, কি ব্যাপার? ঈশা: কোনো ব্যাপারই না, আপনি নিমন্ত্রণ করতে পারেন আর আমি পারি না নাকি? নিকিতা: না, সেটা না। ঈশা: তাহলে? নিকিতা: না কিছু না, ঠিক আছে, কাল চলে যাব সকাল সকাল। ঈশা: সাউন্ড গুড। ঈশা ওখান থেকে চলে গেল। আর নিকিতা মনে মনে ভাবতে লাগলো, মেয়েটা ভীষণ অ্যাট্রাকটিভ, অ্যাটিটিউডটা বেশ ইমপ্রেসিভ। ঈশা এতদিনের পেন্ডিং কাজগুলো গোছাতে লাগলো। পরের দিন সকালে নিকিতা পৌঁছালো ঈশাদের বাড়িতে। ঈশা ভোরবেলাতেই সাইট থেকে বাড়ি চলে এসেছিল ওরা আজকে আসবে বলে। যথাসময়ে এসে উপস্থিত হয়েছে নিকিতা। কলিং বেল বাজতেই ঈশা এসে দরজা খুলল। ঈশা তো অবাক তখন হলো যখন দেখলো নিকিতার পেছন থেকে বেরিয়ে এলো যে মেয়েটি, সেটা তো ঐশী নয়। তাহলে সেদিন যে দেখলাম, কাকে দেখেছিলাম সেদিন আমি? নিজেই নিজেকে প্রশ্ন করতে থাকে। নিকিতা: আরে ম্যাডাম, এখানেই সারাদিন দাঁড়িয়ে থাকবো? ভিতরে ঢুকতে দেবেন না? ঈশা: ও হ্যাঁ, সরি, ভিতরে আসুন। ওদের ভিতরে নিয়ে গিয়ে লিভিং রুমে বসালো। ততক্ষণে রাগিনী দেবী কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে হাজির, আর অখিলবাবু উপর থেকে নেমে এসেছেন ওদের সাথে আলাপ করবে বলে। রাগিনী দেবী ওদের কোল্ড ড্রিঙ্কস সার্ভ করলেন। রাগিনী দেবী নিকিতাকে বলল,
তোমার কথা শুনেছি ঈশার কাছে। ঈশার প্রিন্সিপালের একমাত্র মেয়ে তো তুমি? নিকিতা: হ্যাঁ আন্টি। অখিল বাবু: তোমাদের উদ্যোগটা কিন্তু সত্যি খুব প্রশংসাজনক। ওয়েল ডান, আরো এগিয়ে যাও জীবনে। বাই দা ওয়ে, তোমার সাথে যে তার সাথে আলাপ করালে না তো? নিকিতা: ও হ্যাঁ, ও হলো নন্দিনী, আমার ওয়াইফ। নন্দিনী আঙ্কেল আন্টিকে নমস্কার করলো, কিন্তু এই কথাটা শুনে রাগিনী দেবী এবং অখিলবাবু একটু ভুরু কুচকালো। রাগিনী দেবী বলল, কিছু মনে করো না বলছি বলে, কিন্তু তোমরা তো দুজনেই মেয়ে, তাহলে এটা কি করে সম্ভব? আশেপাশের লোকজন কি বলবে? নিকিতা: তাতে কি হয়েছে আন্টি? হ্যাঁ, আমরা দুজনে মেয়ে, কিন্তু ভালোবাসাটা তো আর মিথ্যে নয়। আর আমার বাবা মাও জানে, ওনারা মেনে নিয়েছেন, তাহলে সমাজ কি ভাবলো জেনে কি হবে? ভালোবাসা মন দেখে হয়, শরীরের বৈষম্য দেখে নয়। মনের ভালোবাসাটাই আসল, কে কার সাথে সুখে আছে সেটাই বিষয়। লোকে কি ভাববে সেটা যদি আমরাই ভেবে ফেলি, তাহলে লোকে কি ভাববে? ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি, এটাই এনাফ নয় কি?